নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ ঠাকুর ও গিরিশ ঘোষকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। একদিন গিরিশ ঘোষ বলছেন, উনি শ্রী রামকৃষ্ণকে দেখেছেন ওনার বাড়ির পাশ দিয়ে বলরাম বাবুর বাড়ির দিকে যেতে। তো উনি বলছেন, আমি যেন কয়েকটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম ওনার প্রতি। কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওনার দিকে। ঠাকুর আমাকে দেখতে পেয়ে মাথা অভিবাদন করলেন এবং তিনি নিজের মতন নিজে চলে গেলেন। আমি যেন কিসের একটা মোহে ওনার পেছন পেছন হাঁটতে লাগলাম। তো ওই রকমই গিয়ে আমি বলরাম বাবুর বাড়ির নিচে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ বলরাম বাবুর বাড়ির ভেতর থেকে একজন লোক বেরিয়ে এসে বলল, ঠাকুর আপনাকে ওপরে ডাকছে। ওপরে উঠে আমি ঠাকুর সমাধিস্থ। আগেরবার যখন গিরিশ ঠাকুরকে সমাধিস্থ দেখেছিলেন, উনি বলেছিলেন, ই আবার নতুন কি ভাওতাবাজি। সমাধিস্থ অবস্থায় এখন ঠাকুর গিরিশের দিকে তাকিয়ে বললেন, কিরে কি ভাবছিস? ভাওতাবাজি? না রে, ভাওতাবাজি না, এসব সব সত্য সত্য। এবার গিরিশবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা গুরু কি? ঠাকুর বলছেন, গুরু কি জানিস? যেমন ঘটক পাত্র আর পাত্রীকে কাছাকাছি এনে দেয়, ঠিক সেই রকম গুরু জীবাত্মা আর পরমাত্মাকে এক জায়গায় করে দেয়। ঠাকুর গিরিশকে বললেন, তুই চিন্তা করিস না রে বাবা, তোর গুরু বাধা। আসলে উনি নিজেকে ইঙ্গিত করতে চাইছিলেন, বলতে চাইছিলেন, আমিই তোর গুরু, তোর চিন্তার কোনো কারণ নেই। ঠাকুর গিরিশকে বলছেন, তোমার নাটকগুলি আমার ভালো লাগে খুব। গিরিশ বললেন, না, ওসব ভালো ভালো কথা আমি তো নাটকে লিখি, আমার জীবনটা আদতে ওই রকম নয়। গিরিশের সর্বদা মনে হতো উনি বুঝি ভালো মানুষ নন, উনি খুব খারাপ মানুষ। ঠাকুর বলছেন, তা তো সম্ভব নয়। যদি তুমি কল্পনাও করে লেখো, তাও তোমার ভেতরে কোথাও তো এর একটা বীজ আছে, না হলে তুমি কিভাবে লিখছো? আমি যাব তোমার নাটক দেখতে। কলকাতায় বনেদি লোক নন্দ বসু, খুব ধনী তিনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে একদিন নিজের গৃহে আতিথ্য জানিয়েছিলেন। তবে এই ব্যাপারটি ছিল যে উনি হচ্ছেন ভারী ধনী লোক, আর শ্রী রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের এক গরিব পুরোহিত। এর চেয়ে বেশি কিছু নয়। তো কথাবার্তা চলতে চলতে এক থালা ভর্তি পান এলো। এবারে শ্রীরামকৃষ্ণের অভ্যাস ছিল ঈশ্বরকে আগে কিছু অর্পণ না করে তিনি কোনো কিছু মুখে তোলেন না। এরপর প্রত্যেকটা পান প্রত্যেক অতিথির হাতে হাতে ঘুরছে। এক সময় শ্রীরামকৃষ্ণের সামনে যখন এলো, তিনি বারণ করলেন, বললেন, আমি খাবো না। নন্দ বসু তখন জিজ্ঞাসা করলেন, কেন মশাই, খাবেন না কেন? ঠাকুর বলছেন, আমি ঈশ্বরকে আগে অর্পণ না করে কিছু খাই না। এবার নন্দ বসু একজন কঠোর অদ্বৈতবাদী ছিলেন। তিনি নিজেকে আধ্যাত্মবাদের খুব উপযুক্ত বলেই তিনি নিজেকে মনে করতেন। তিনি বললেন, সে কি, অদ্বৈত তো বলে আমরা সবাই এক, একই পরমাত্মা আমাদের সবার মধ্যে বিরাজ করছে। আসলে আপনি আগে পান খান নাকি মূর্তি আগে খাবে, সেটা তো কোনো কথা নয়। ব্যাপারটা তো হলো একই, সবই ব্রহ্মের কাছে গেল। ঠাকুর কিছু না বলে মুচকি হাসলেন, বললেন, ও আমার খামখেয়ালি। এবার নন্দ বসুর মনে হলো ঠাকুর বুঝি ঠিক সেই লেভেলের আধ্যাত্মিক পুরুষ নন, মানে উনি এখনো একটু নিচু ক্লাসেই আছেন।
আধ্যাত্মিক জগতের বিশেষ এখনো তিনি এগোতে পারেননি। এইসব কথা গিরিশ ঘোষের কানে গেল। তার ভারী আঘাত লাগলো, কারণ এতক্ষণে তিনি নিশ্চিত শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। তিনি তো পরীক্ষা করে দেখতে চাইলেন। ঠাকুরকে নিজের বাসায় আহ্বান করলেন গিরিশ ঘোষ। চাকরদের আগে থেকে নির্দেশ দিয়েছিলেন পান আনতে। পানের থালা এলো। গিরিশ ঘোষ ঠাকুরকে দেওয়ার বদলে আগে সেখান থেকে নিজেই একটি পান তুলে নিলেন মুখে। তারপর থালাটি বাড়িয়ে দিলেন ঠাকুরের দিকে। ঠাকুর কিছুক্ষণ চুপ করে তার দিকে চেয়ে থেকে হেসে একটি পান তিনি নিজের মুখে তুলে নিলেন। গিরিশ উল্লাসে ফেটে পড়লেন। উপস্থিত ভক্তদের বুঝিয়ে দিলেন, অহংকার নয়, ভক্তি চাই। ঠাকুর মোটেই নিয়ম রীতির বেড়াজালে আবদ্ধ কোনো মানুষ নন, বা কোনো সাধারণ পুরোহিত তিনি নন। উনি মোটে অহংকার সইতে পারেন না। ভক্তি দিয়ে ওকে অর্পণ করলে সব নিয়ম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঠাকুরকে যদি তুমি ভালোবাসো, ঠাকুরও তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসবে। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।